জি। আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় সম্প্রতি আমরা যেমনটি দেখলাম যে সেখানে ব্যবসায় শিক্ষা বা কমার্স সেকশন বিভাগটি চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। এটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করেছি। জি। আপনি কি মনে করেন এটি কি আলিয়া মাদ্রাসার জন্য ভালো কোনো পদক্ষেপ? মিশ্র প্রতিক্রিয়া তো আসলে আমাদের এটা জাতিগত একটা অভ্যাস আমরা বলতে পারি। মানে অনেক কিছুতে আমাদের মানে ১ম এই আমাদের মধ্যে একটা মন্দ মানসিকতা বা নেগেটিভ মানসিকতাটা আমাদের মধ্যে কাজ করে বেশিরভাগ ক্ষেত্রেই। হুম, হুম। আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। ওই যে একটা কথা বলা হয় যে ষড়যন্ত্র, পৃথিবীতে সবচেয়ে মজবুত যন্ত্র হলো ষড়যন্ত্র। অনেক যন্ত্র তো হয়ে যায়, মানে জং ধরে যায়, নষ্ট হয়ে যায়। ষড়যন্ত্র, এই যন্ত্রটা সহজে জং ধরে না। তো আচ্ছা। এই তত্ত্বটা আমাদের মধ্যে বেশি কাজ করে আরকি। যেই কোনো জিনিসকে ১ম এই নেগেটিভ চিন্তা করা হয়। আমার কাছে এটা এভাবে নেগেটিভ মনে হয় না। কারণ কি? কারণ আলিয়া মাদ্রাসা তো সায়েন্সও আছে অনেক আগ থেকে। হুম, কিন্তু সায়েন্স তো আলিয়া মাদ্রাসাতে খুব অনেক বেশি রান করতে পারে নাই। জাস্ট একটা সিস্টেম থাকা হলো, কেউ যদি চায় বিশেষভাবে এটা গ্রহণ করতে, তাহলে তারা যাতে গ্রহণ করতে পারে। যেমন আমরা যদি মাদ্রাসাগুলোর হিসাব করি, তামিরুল মিল্লাত, দারুন নাজাত, জামিয়া কাসিমিয়া, এরকম মাদ্রাসাগুলোতে সায়েন্স আছে। তো সেখান থেকে যে একটা সার্ভিস যে আসছে না এরকম তো না। ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে তারা চান্স পাচ্ছে, তারা মেডিকেলে চান্স পাচ্ছে, এগুলো তো হচ্ছে। হুম, হুম। তো এরকম কমার্সের ব্যাপারটা এরকম। আমরা যদি সারা দেশে কথার কথা ১০,০০০ প্রতিষ্ঠান ধরি, ১০,০০০ প্রতিষ্ঠান সবগুলোই যে কমার্স তারা চালু করবে বিষয়টা এরকম না। ১০,০০০ এর মধ্যে অন্তত ২০০ যদি তারা কমার্স চালু করে, সেই ২০০ যদি তারা মানে চায় যে আমরা এখান থেকে বিশেষ কোনো একটা করব, আগামী দিনে আমরা জাতির জন্য এখানে খেদমত রাখবো, নিঃসন্দেহে এটা পজিটিভ। তবে এটা যে ব্যাপক আকারে হবে, এটা বাস্তবিকও হচ্ছে না, হবে না। কারণ সায়েন্সও এরকম হয়নি। আমার কথা হলো, সুযোগ আমার থাকা দরকার। সুযোগ আমি নিব কি নিব না সেটা হলো আমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু সুযোগটা আমার থাকা দরকার। একই দেশের নাগরিক হয়ে যদি স্কুল কলেজ যদি তারা যদি কমার্স পড়তে পারে, তারা যদি সায়েন্সে পড়তে পারে, তারা যদি জেনারেল সাবজেক্টে পড়তে পারে, তাহলে আমার মাদ্রাসা তো একই জনগণ ট্যাক্স দিচ্ছে। তাহলে আমাকে এখান থেকে বঞ্চিত করা হবে কেন? সেটা বলবো আমরা এই জন্য রাইট ইজ নট গিভেন বাট ইট ইজ টেকেন বাই ফোর্স। আমার অধিকারটা আমাকে নিতে হবে। সেই হিসাবে এটা চালু হয়েছে, এটা নিঃসন্দেহে পজিটিভ। তবে এটা যেটা আমি বললাম আর কি, এটা একেবারে শতভাগ যে এটা খুব সাকসেসফুল হয়ে যাবে এরকম না। যতটুকু হয় ওটাই আমাদের জন্য পজিটিভ। ছাত্র শিবিরের রাজনীতির সাথে কখন কিভাবে জড়িত হয়ে পড়েছেন? হ্যাঁ, জামিয়া কাশ্মীর বিপি এটা জনপ্রিয়, এটা আপনি বলতে পারেন। আমি নিজেকে এভাবে বলতে পারবো না যে জনপ্রিয়। তবে আমি এটা বলতে পারি যে আমি সবাইকে হৃদয় থেকে খুব ভালোভাবে জানতাম। এটা আমি আলহামদুলিল্লাহ, এটা আমার একটা গৌরবের ব্যাপার আমি মনে করি। বিশেষ করে আমি বলতে পারি যে কম করে হলে ১,০০০ শিক্ষার্থী আমি নাম জানতাম। আচ্ছা। এটা আমি একবারে বাই পেস, বাই নেম আমি মিনিমাম ১,০০০ জনের নাম জানতাম আমি। না, আপনার সম্পর্কে এমন একটা কথা কিন্তু চালু আছে যে আপনি তো কম করে ১,০০০ বলছেন। জি। মানে আমরা যারা জামিয়া শিক্ষার্থী ছিলাম অথবা আপনাকে যারা দেখেছে তারা এমনটা জানে যে আপনি একবার যাকে দেখেন, যার সাথে আপনার সাক্ষাৎ হয়, আপনি তার নাম, তার বাবার নাম, তার গ্রামের ঠিকানা সবকিছু আপনি মুখস্থ করে ফেলেন। আসলে এই মানে বিষয়টা একবারে হয়ে যায় এরকম না। আমি একটু এই ব্যাপারে সিরিয়াস থাকতাম আরকি। এটা আমার একটা অনেকের একটা থাকে না? মানে বিশেষ আগ্রহ থাকে। আমি এই জিনিসটা করতাম, চেষ্টা করতাম এইজন্য যাতে আমি যে কাউকে চিনি এবং ওভাবে যারা হোস্টেলে থাকতো, হোস্টেলে কে কত নাম্বার রুমে, কত নাম্বার সিটে থাকতো, আমি ওইটা সহ জানতাম এবং এটা নিজের জন্য আমি একটা মনে করতাম এবং এটা নিয়ে খুব মজার ঘটনা আছে। মজার ঘটনাটা হলো, মাঝে মধ্যে যাকে আমি একবার দেখেছি এরকম কেউ এসে আমাকে জিজ্ঞেস করতো, আচ্ছা বলেন তো দেখি আমার নাম কি? তো এই কারণে মানে এটা শেষ পর্যায়ে এমন হয়ে গেছে যে আমি নাম মনে রাখাটা এটা এখন আমার জন্য একটা মানে প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়িয়েছে যে কোনো নাম মনে রাখতে হবে। আচ্ছা। প্রসঙ্গক্রমে একটা ঘটনা মনে পড়ছে, বলে ফেলি। আমি এটা বলবো, ছাত্র শিবিরের বিষয়টা বলবো। জি। আমি জেলে গিয়েছিলাম ২০১০ সালের ডিসেম্বর মাসের ৩০ তারিখ আচ্ছা। জেলে গিয়েছিলাম। ওই তখনকার সময় তো সরকারি অবস্থা তো ফ্যাসিস্টের আমলে, আমরা তো সবাই জানি। আমাদের একটা জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সারা দেশের খতিবদেরকে ডেকে একটা অনুষ্ঠান হয়েছিল। সেই অনুষ্ঠানে খতিবদের সামনে একটা মহিলাকে দিয়ে নৃত্য করিয়েছিল সরকারিভাবে।
আচ্ছা, আপনার জানা আছে কিনা জানি না। বেলি ড্যান্স দেওয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। তো এটা নিয়ে প্রচুর সমালোচনা হয়েছিল, প্রতিবাদ হয়েছিল। ওই প্রতিবাদমূলক মিছিল করতে গিয়ে সেখান থেকে আমরা মামলা খেয়েছি, পরে গ্রেপ্তার হলাম। তো গ্রেপ্তার হওয়ার পরে আমাদের আগে প্রায় 40 জনের মতো ভাই আগে থেকে গ্রেপ্তার। পরবর্তীতে আমরা হাজিরা দিতে গেলাম, আমাদের জামিন ক্যান্সেল করে দিয়ে আমরাও গ্রেপ্তার হয়ে গেলাম। তো গ্রেপ্তার হয়ে যাওয়ার পরে সেখানে আমাদের ভাইরা যারা ছিল, সাংগঠনিক ভাইরা, ওরা আমি জানি না, ওরা নিজেরা মানে বলছে যে, আমার কথা বলছে যে উনি মানুষের নাম মনে রাখে, এরকম ওরা ওদের মতো করে বলছে, আমি জানি না। তো এমন সময় একজনকে, আমাদের একজন নাজমুস সাকিব নামে একজন ছোট ভাই, সে জেলখানায় একজন প্রায় 22 বছর বা 23 বছর ধরে সে জেলখানায় আছে, বড় দাগি আসামি। সে ওই ওয়ার্ডের রাইটার হিসেবে আছে। তো তাকে নিয়ে আসলো, নিয়ে এসে সাকিব আমাকে বলছে যে, ভাই ওর নাম কি? আমি বললাম যে ওর নাম আলতাফ। তো আলতাফ তো মানে আমার দিকে মানে উপর নিচ করে এভাবে দেখছে, আমার নাম আলতাফ, সে জানে কিভাবে? আচ্ছা, তো বললো যে কিভাবে জানেন? আমি বললাম যে ঢুকার সময় আপনাকে জিজ্ঞাসা করলাম আপনার নাম কি। তো আমি ওই জায়গায় খেয়াল রাখলাম আপনার নাম আলতাফ। তো ওই যে নাজমুস সাকিব যে তার সাথে গৌরব করে নিয়ে আসছে আমাদের ওই ভাই, মানে সবার নাম মুখস্থ রাখে, তখন আলতাফ একটু অবাক হয়ে গেল যে না, আসলে নাজমুস সাকিব যা বলছে তা তো সত্যিই বলছে। কিন্তু নাজমুস সাকিব যে আমাকে এভাবে মানে প্রশ্ন করবে এটা তো আমি জানি না, আমি এমনিতেই মানে ওনাটা মনে রেখেছিলাম, এই হিসাবে জেনেছিলাম। তো সেই হিসাবে সবার সাথে আমার একটা সম্পর্ক, হৃদ্যতা ছিল। এটা একটা আমার এটা ভালো লাগা, এটা আমার মধ্যে ভালো লাগা। আলহামদুলিল্লাহ এখনও সেই পুরাতন, আরও আমি তো ছিলাম 7 সালে। আচ্ছা, 7 সালে আমি ছিলাম। তো 7 সালে যদি হয়, এখন হলো 25 সাল, মানে 18 বছর আগে। ওই সময়ের এখনও আমি অনেককে ওভাবে নামে বা ইয়াতে জানিয়েছিনি। তো আসলে নেতৃত্বের জায়গা যেটা, সেটা হলো আমি ব্যক্তিগতভাবে নেতৃত্ব নিজের থেকে দেয়া, যেটা নেতৃত্বের যে মানে বাইবর্ন যেই মানে আগ্রহ, ওইটা আমার মধ্যে কখনোভাবে ছিল না। আমি এটা ব্যক্তিগতভাবে আমি এটা কিছুটা আমি একটু ভিন্ন প্রকৃতির চিন্তা করি এ ব্যাপারে। তবে ছাত্র শিবিরের সাথে সংযুক্ততা, ছাত্র শিবির যেহেতু মানে এদেশে একটা ইসলামী সমাজ গড়তে চায়, একটা ছাত্রদের মাঝে নেতৃত্ব তৈরি করতে চায়, সেই হিসেবে তো অটোমেটিক এটা যেহেতু সিস্টেমে, এটা সেই হিসাবে নেতৃত্বের কাঠামো আসতে হয়। তো আমি যদি বলি যে এটা আমার, আমি বলবো যে এটা আমার নিজের থেকে চাইতে বড় কথা হলো ছাত্র শিবিরে আমাকে মানে এটাতে ইয়া করে দিয়েছে, মানে প্রস্তুত করেছে, মানে আমাকে এই ট্রেনে তুলে দিয়েছে, আমি এটা বলতে পারি। তো এক্ষেত্রে আমার ছাত্র শিবিরের হলো ছাত্র শিবির আসলে আমি ওভাবে মানে পছন্দ করতাম না। পছন্দ করতাম না, আমার কাছে এটা খুবই মানে মানে আমরা ফ্যামিলিগতভাবে সাংগঠনিক চিন্তা চেতনা এটাই এভাবে ছিল, কিন্তু আমি ব্যক্তিগতভাবে ভিতর থেকে যে ওন করা, আমি ওইটা করতাম না। আমার কাছে এটা খুব বিরক্তিকর মনে হতো কিছু কারণে। ধরেন আমি দোষ ধরতাম আর কি অনেক বেশি করে। যেমন বিশেষ করে ছাত্র শিবিরের লোকজনের মাথায় টুপি থাকে না, এটা আমার একটা বড় প্রশ্ন থাকতো। দাঁড়িয়ে অনেকে ছোট, এটা আমার একটা বড় প্রশ্ন থাকতো। তারপরে হলো তারা যখন মানে দলিল বলে, তো তখন তারা একটা অথবা 2টা আয়াত বলতো। তো এটা আমার কাছে খুব মানে বিরক্তিকর লাগতো যে কোরআনে কি আর আয়াত নাই, ওনারা আর আয়াত পায় না, মানে 1-2টা আয়াতে সারা জীবন বলতে হবে কেন? এগুলো আমার কাছে একটু মানে ইয়া লাগতো আর কি, মানে ব্যতিক্রম মনে হতো, বা আমি এটাকে এই কারণে ওইভাবে পছন্দ করতে পারতাম না। আবার মওদুদি ব্যাপার, মাওলানা মওদুদি রাহিমাহুল্লাহ, তো আমরা তো মওদুদি হিসাবে জানি, এই মওদুদির বিরুদ্ধে নানান কথা আমিও পার্সোনালি বলতাম, যা হলো মানে একেবারে পুরা মানে ভিত্তিহীন আর কি। ভিত্তিহীন বলতে একেবারে কোনো ধরনের বিগাইরি আইলমিন, কোনো ধরনের ইয়া ছাড়া, মানে যথাযথ ডকুমেন্টস ছাড়া আন্দাজে সবার থেকে শুনলাম, বললাম, আকিদা ঠিক নেই এরকম আর কি। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, সহিহ মুসলিমের 5 নম্বর হাদিস। মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট, সে যা শুনে তাই বর্ণনা করে বেড়ায়। তো এতটুকু মূল্যবোধ নিজেদের মধ্যে তখন কাজ করতো না। কিন্তু আমি তখন কিন্তু ফাজিলে পড়ি। ফাজিলে পড়া অবস্থা এতটুকু মানে দায়বোধ আমার মধ্যে কাজ করে নাই যে কারো ব্যাপারে কথা বলতে হলে আমাকে জেনে শুনে কথা বলতে হবে, এটা আমার মধ্যে কাজ করে নাই। এক ধরনের মানে কি বলবো, যে আমি বলবো যে আমি এটাকে সবচেয়ে বলবো যে একটা মানে বাজে চিন্তা, আমি এটা বলবো একেবারে ধরেন মানে থার্ড ক্লাস টাইপের চিন্তা ছাড়া আর কিচ্ছু না। আন্দাজে জানি না, শুনি না, আমি শুধু বিরুদ্ধে বলছি, এরকম এই বিষয়গুলো নিয়ে আমার শিবিরের প্রতি একটা ইয়া ছিল আর কি, আপত্তি ছিল। আবার বিষয় হলো ছাত্র শিবিরের মধ্যে তো অনেক বেশি স্যাক্রিফাইস করতে হয়। তা আমার এখনো মনে আছে একটা বিষয়,
যে তারা ইয়ানত কালেকশন করতো। তো আমি জিজ্ঞাসা করতাম যে এই ইয়ানতগুলো মানে কি কাজে লাগে। যেমন আমার একবার খালার বাড়িতে গেলাম, আমার খালাতো ভাইরা ছাত্র শিবির করতো, তো ছাত্র শিবিরের একটা সাইকেল ছিল। আচ্ছা, তো সাইকেলটা সংগঠনের টাকা দিয়ে কিনেছে, সাইকেলটা দাওয়াতি কাজের ক্ষেত্রে ব্যবহার হয়। তো আমি বললাম যে এসব টাকা পয়সা কী কাজে লাগায়, এগুলো কেন খরচ করে, এই সাইকেলের কাজ কী? তো আমার খালাতো ভাই বলছে যে এগুলো দিনের কাজে ব্যবহৃত হয়। তো আমি বললাম যে এগুলো তো মাঝে মধ্যে দেখি রাতের কাজেও চলে। মানে অনেকটা তাচ্ছিল্য করে আর কি, সাইকেল তো দিনের কাজের চাইতে দেখি রাতের কাজেও চলে। রাতের কাজেও চলে। মানে আমি দেখতাম যে হয়তো কেউ ব্যক্তিগত কাজে ব্যবহার করছে, তো বাড়িতে একটা সাইকেল থাকলে তো এটা এত মেজর কিছু না। তাও তো ওরা বড় কেউ না, ওরা ধরেন হয়তো আমার বয়সী, 7-এ পড়ে, 8-এ পড়ে, 9-এ পড়ে, ওই বয়সে হয়তো তার মানে সাংগঠনিক কাজের সাথে তার হয়তো ব্যক্তিগত কোনো কাজ একটা সাইকেলটা ব্যবহার করলো। তা আমার মধ্যে এটা খুব হিট করতো যে এরা তো দেখি দিনের কাজের কথা বলে সাইকেলকে দেখি রাতের কাজে ব্যবহার করে, ব্যক্তিগত কাজেও নিয়ে যাচ্ছে। ব্যক্তিগত কাজে ব্যবহার করছে। আমি ছাত্র শিবির করতাম না, তবে এটা আমার মধ্যে একটু ইয়া লাগতো যে এটা হবে কেন।